নিতু মাহবুবের ডায়েরি লেখিকা ত্রিধারণিকা পর্ব 6। তোর নাম্বার আমার কাছে মধু। আমি তোর নাম্বারের 783 দেখে বেঁচে আছি। ফোন নাম্বারের শেষে দুটো জিরো, এরকম নাম্বার ব্যবহার করে কেউ? বল, করে কেউ? নাম্বারের শেষে বলতে হয় 00। আমার বইয়ের ফোন নাম্বার 00। অশ্লীলতার তো একটা সীমা থাকা উচিত। নিতু খাবারটা টেবিলে রেখে নিঃশব্দে মেঝে থেকে বিছানায় চাদরটা তুলল। মাহবুব সেটা একটানে নিতুর হাত থেকে নিয়ে ফেলল। ওখানে আমার বিছানা আমি গুছিয়েছি, তুই নিশ্চয়ই ছিলি না। আমি বিছানার চাদর পাতলে মনে হয়েছে 5 স্টার হোটেলের রুম সার্ভিস এসে করে দিয়েছে। আমার রুমে মিজান স্যার যতবার এসেছেন ততবার বলেছেন, তোমার রুমে এলেই মাই সুইট হোম ফিলটা পাই মাহবুব। এত গুছিয়ে রাখো তুমি, এই ভিন দেশে যেন এক টুকরো নিজের দেশ, নিজের বাড়ি। নিতু টেবিলের কাগজপত্র ধরতেই মাহবুব আবার চেঁচালো, যেটা যেরকম ছিল আমি রাখবো, তুই হাত দিবি না। আমি করেছি তো, আমি ঠিক করে রাখবো। ভুল যদি করি কান মলে দিস আমার। নিতু চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলো। মাহবুব একাই সবটা ঠিক করে রাখলো, বরং আগের থেকে বেশি ভালো করে গুছালো। আপনি চেঞ্জ করুন, ফ্রেশ হন। কি করে চেঞ্জ করব? দেখতে পাচ্ছিস না হাতে ব্যান্ডেজ? তোর কি ধারণা আমার অদৃশ্য আরও দুটো হাত আছে, যেই অদৃশ্য হাত ব্যবহার করে আমি আকাশে বিমান উড়াই? নিতুর হাসি পেয়ে গেল। এক হাতে এই মানুষটা একটু আগে সব গুছিয়ে রাখলো, অথচ এখন? তাহলে বাদ দিন, খাবারটা খেয়ে নিন। বা হাতে তো খেতে পারবেন না, এখানে চামচ আছে, চামচ দিয়ে খান। মাহবুব ভেতরে ভেতরে আগুন ঝরা নিঃশ্বাস ফেলল। চেঞ্জ করতে পারবে না, মাহবুব মিথ্যে করে বলেছে। সে চায় নিতু তাকে চেঞ্জ করিয়ে দিক, গোসল করিয়ে দিক, কাছে টেনে নিক। তা নয়, কি বলছে চামচ দিয়ে খাবার খান, 1 নম্বরের ফাজিল। মাহবুব হাত পা ছড়িয়ে বিছানায় আড়াআড়ি শুয়ে পড়ল। আমি কাপড় না বদলে খাবো না, এতে যদি মাস কেটে যায় যাক, বছর কেটে যায় যাক, তোর কি? তোর তো কাউকে হেল্প করার শিক্ষা নেই, সবসময় বড় হয়েছিস স্বার্থপরের মতো, সারা বছর বোয়া খাটিয়েছিস। বাপের টাকা আছে, গল্পের রাজকন্যাদের মতো পায়ের উপর পা তুলে পালঙ্কে বসে আরাম করেছিস। আমরা তো চৌধুরী বাড়ির কন্যা না, আমাদের খেটে পুটে দিন কেটেছে, রোজ নিজের কাজ নিজে করতে হয়েছে। মনে আছে মা একবার অসুস্থ ছিলেন, ভাতের ফ্যান ফেলতে গিয়ে গরম ফ্যান হাতে পড়েছিল, সেই পোড়া হাতে সবটা করেছি, টু শব্দটি করিনি। নিতু এগিয়ে এসে বিছানার মাহবুবের পাশে বসলো। মুহূর্তেই নিতুর গায়ের মিষ্টি গন্ধে যেন ছেয়ে গেল মাহবুবের আশপাশটা। মাহবুব আর চোখে দেখল, কি সুন্দর লাগছে নিতুকে। কমলা রঙের মধ্যে এক টুকরো সকালের রোদ, শিশির যেমন ঝকঝক করে কোমল রকম হয় তেমন দেখাচ্ছে মুখটা। কি সুন্দর চোখ, কাজল মিইয়ে গেলেও এত সুন্দর চোখ হয়। গালের একপাশে তিলটা যেন পৃথিবীর সব থেকে সুন্দর আশ্চর্য। হাতের সোনার চুড়িটাও নিতুর কাছে মলিন হয়ে গেছে, সমস্ত অবয়ব থেকে একটা মিষ্টি আলো বেরোচ্ছে। কাঁধের কাছে সবুজ অন্তর্বাসের একটুখানি বেরিয়ে থাকা মাহবুবকে যেন কটাক্ষ করে হাসছিল। তোমার জায়গা আমি আরামে নিজের করে রেখেছি। কানের পাশে অল্প কয়েক গেছি চুল খোপা ছেড়ে বেরিয়ে এসেছে। মাহবুবের মনে হলো ওই কয়েক গেছি চুল পৃথিবীর সব থেকে সুখী। আর এই যে পড়ে থাকা সে, ক্লান্ত সে, উন্মুখ সে, তার থেকে দুঃখী বুঝি আর কেউ নেই, তার মতো অবহেলিত বুঝি আর কেউ নেই। নিতু আলতো করে হাত বাড়ালো মাহবুবের দিকে, জ্যাকেটটা ধরে একটু টানলো। মাহবুব নড়ল না তাতে। উঠে বসুন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। লাগবে না, আমি না খেলে তোর তো ভালোই, তোর বাপের বাড়ি, সব ক্ষমতা তো তোর। আরাম করে খেয়ে পরে তুই একা থাকছিস, সেই থাক, আমায় টানছিস কেন? তোর তো আমায় শুলে জাত যায়, হাতের চামড়া ক্ষয়ে যায়। নিতু এবার জোর করে টানলো মাহবুবকে। আপনি নিশ্চয়ই চান না আপনার জ্যাকেটটা আমি কাঁচি দিয়ে কেটে 2 ভাগ করে ফেলি? উফ, কথার কি ঝাঁজ। মাহবুব উঠে বসলো। জ্যাকেটটা খুলে টি শার্টটা টানতেই মাহবুব হাত চেপে ধরল নিতুর, অন্যদিকে তাকিয়ে বলল, আমি এক হাতে গোসল করতে পারবো না, আর গোসল ছাড়া আমার খাওয়া হবে না। দেশ বদল করে এলাম, গা না ধুয়ে খাবার খেলে হবে? আশ্চর্য মানুষ, এখন নিতুর হাতে গোসল পর্যন্ত করতে চাইছেন। নিতু নির্লিপ্ত স্বরে বলল, বডি ওয়াশ মেখে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়বেন, আমি বড় তোয়ালেটা দিয়ে দিচ্ছি, ওটাতে এক হাতেই মুছতে পারবেন।
শাওয়ার ছেড়ে হবে না, আমার হাতের ব্যান্ডেজ ভিজে যাবে, সদ্য কাটলো, হাতে ইনফেকশন হয়ে যাবে, এই হাত দিয়েই তো কাজ করে খাই নাকি? এক্ষুনি তোর বুদ্ধিতে গোসল করে হাতের 12টা বাজিয়ে দিয়ে পথে বসি আর কি। তুই তো চাসই আমার হাতে থালা থাকুক, চটের বস্তায় বসে সুর করে আমি গান গাই। নিতু টি শার্টটা একটানে খুলে নিল। মানুষটার শরীরের দিকে সে তাকাতে পারছে না, কেমন যেন আয়োজন করে কাছে ডেকে নেওয়া আবেদন শরীর জুড়ে। তাকালেই পৃথিবীর সব থেকে গোপনীয় ভুলগুলো করতে ইচ্ছে করে, সব লজ্জা একপাশে সরিয়ে নিজের লোককে জিতিয়ে দিতে ইচ্ছে করে। বেপরোয়া আর অবাধ্য আদরগুলো মনের ভেতর থেকে একছুটে বেরিয়ে আসতে চায়, কোনো বাধা মানতে চায় না। এখন এই অবস্থায় প্যান্টও খুলতে হবে। নিতু বেলটা ছাড়িয়ে লুঙ্গিটা মাহবুবের দিকে বাড়িয়ে দিল। অন্যদিকে তাকিয়ে লুঙ্গি দিচ্ছিস কেন? ভালো জিনিস তুই দেখবি না? ঘি তো আর সবাই হজম করতে পারে না। আপনি ঘি? অবশ্যই ঘি, পাবনার ঘি। পাবনার ঘি বুঝতে পারছিস তো? প্রবাদ শুনিসনি? পদ্মার ইলিশ আর পাবনার ঘি জামাইয়ের পাতে দিলে আয় লাগে কি? খাঁটি ননি জাল দিয়ে তারপর তৈরি হয়। নিন লুঙ্গিতে গিট দিন। এক হাতে আমি লুঙ্গিতে গিট দেব কি করে? আমি নিশ্চয়ই সুপারম্যান নই, নাকি তোর ধারণা লুঙ্গিতে আপনার থেকে গিট পড়ে যায়? দরকার কি আর লুঙ্গি? ছেড়ে দে আমায়, থাকি লুঙ্গি ছাড়া। নিতু দুচোখ বন্ধ করে লুঙ্গি পরিয়ে দিল। পাড়ের বাড়তি দলাটুকু গুজে দেওয়ার সময় সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছিল তার। এত অসভ্য মানুষ হয়? নিতুর এত পরীক্ষা নেওয়ার কোনো মানে আছে? নিতু যে মরে গেলেও নিজে থেকে কাছে টানবে না, এটা আর কতভাবে বোঝাবে সে মানুষটাকে? নিতু তোয়ালে হাতে বাথরুমের দরজায় গিয়ে দাঁড়ালো। চলুন, আমি আপনাকে শাওয়ার নিতে হেল্প করব। বাথরুমে ঢোকার সময় মাহবুব মৃদু স্বরে বলল, তোর শরীর ভালো নিতু? নিতু জবাব দিল না। শরীর তার একদম ভালো নেই। কি করে ভালো থাকবে? এত তৃষ্ণা, এত বিরহে কি শরীর টিকতে পারে? শাওয়ারে হেল্প করতে গিয়ে নিতু পড়ল মহা ঝামেলায়। মাহবুব কিছুই করছে না, রোবটের মতো দাঁড়িয়ে আছে। নিতুকে এইসব করতে হলো। শুধু তাই নয়, লজ্জা শরম কিচ্ছু নেই। বারবার নিতুকে ইচ্ছে করে বিব্রত করছেন তিনি। এদিক ঘুরে ওদিক ঘুরে ইচ্ছে করে ঝামেলা করছেন। ঘরে এসে মাথা মুছিয়ে দিয়ে নিতু খাবারটা সামনে দিতেই মাহবুব আরেক দফা চেঁচালো। মুখে টানছে, ক্রিম দিলি না, গায়েও টানছে। একটু সর্ষের তেল দিয়ে দে তো। চামড়া ফেটে রক্ত বেরোলো তখন। আমার তো আর তোর মতো রাবারের স্কিন না, ড্রাই স্কিন। নিতু দীর্ঘশ্বাস ফেলল। একটা 5 বছরের বাচ্চার মতো জ্বালাচ্ছেন। কাপড় পরাও, গোসল করাও, চুল আঁচড়ে দাও, অসহ্য। নিতু ক্রিম মাখানোর সময় মাহবুব যেন বারবার তার হাতে ঢলে পড়ছিল। শরীর এত ক্লান্ত লাগছে বুঝলি, মনে হচ্ছে না চামচ দিয়ে খেতে পারবো। হাত ভেঙে ভেঙে আসছে। এই যে ডান কাঁধে, এখানে খুব ব্যথা করছে। পিঠেও ব্যথা করছে, কোমরে ব্যথা করছে চিনচিনে রকমের। ফ্লাইটে এতক্ষণ বসেছিলাম তো হাঁটু টনটন করছে। কেটসের ভেতর পায়ের আঙুল জ্যাম হয়েছিল, এখন অবশ অবশ লাগছে। ইস, কি হলো বলতো? নিতু চূড়ান্ত বিরক্ত স্বরে বলল, আমি চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি, বসুন। চামচ দিয়ে খাইয়ে দিবি মানে? খিচুড়ি হাতে না খেলে খিচুড়ির অপমান হয়। ও, তুই তো আবার মুখে তুলে খাওয়াতে পারবি না। তোর হাত সোনায় মোড়ানো হাত, ও হাতে খাওয়ার যোগ্যতা আমার কই? আমি তো সাধারণ মাটিমুখো মানুষ, মাটির ছেলে। নিতু চামচ রেখে দিল। সব সময় কথা বলছেন, উদ্ভট কথা। দূরীকরণ কোনো স্কুল কি বিশ্বের কোথাও আছে? থাকবে কি করে? এক পিসই তো মনে হচ্ছে সারা বিশ্বে একটা। নিতু হাত ধুয়ে এসে বসলো। এই লোকটাকে নর্মাল স্পিচ থেরাপি দেওয়া দরকার। নিন, হা করুন। মাহবুব প্রথমবারে হা করল না। নিতু হাতটা ঝেড়ে উঠে যাওয়ার ভান করলো। মাহবুব সঙ্গে সঙ্গে হা করল। কি স্বপ্ন ছিল তার, নিতুটা সারাক্ষণ ভজভজ করবে তাকে, ছেদে আহ্লাদ করে কোলে করে রাখবে। অথচ অ্যাটিটিউড দেখলে মনে হয় এক্ষুনি থু করে মুখ থেকে ভাতের লোকমায় কামড় পড়া নুড়ি পাথরের মতো ফেলে দেবে। মাহবুবের চোখ ঝাপসা হয়ে এলো। নিতুটা কেন এমন পাথরের মতো হলো? এত কম ভালোবাসলে মাহবুব বাঁচবে কি করে? এক সমুদ্র তৃষ্ণায় 0.0 মিলিলিটার ওয়াটার ফিলিং, এ দিয়ে কি চলা যায়? নেহাত মাহবুবের জান শক্ত বলে, না হলে কবেই তো মরে যেত সে। গোস্ত বেশি করে দে, গোস্ত ছুঁয়ে ছুঁয়ে খিচুড়ি দিচ্ছিস। চিন্তা করিস না, তোদের বাড়ি যা খাবো সমান বাজার করে দিয়ে যাব। একটু লেবুর রস দে। সালাদ কি সাজিয়ে রাখবি বলেই এনেছিস? আমার খাওয়া নিয়ে তোর এত হিংসে, নাকি বাবার বাড়ির খাবার বলে বাঁচিয়ে রাখছিস?
নিতুর ইচ্ছে করলো গোস্তটা পুরোটা গায়ে ঢেলে দেয় মাহবুবের। মাহবুব পুরো 2 বাটি গোস্ত খেলো। গত 1 সপ্তাহ ধরে খাওয়া হয়নি তার একদম। এখান থেকে সে সব বেলা নিতুর হাতে খাবে। এত শান্তি তো তার হাতছাড়া করা যায় না। সেই সংসারে সব কাজ করবে, নিতু শুধু আদর করবে তাকে। মুখ মুছিয়ে দেওয়ার সময়ে মাহবুব কিছুক্ষণের জন্য হাত চেপে ধরল নিতুর। কিচ্ছু নয়, শুধু গাঢ় করে ধরে রাখা। নিতুর আগে কটমট করে তাকালো। মাহবুব আমতা আমতা করে বলল, ভালো করে মুছিয়ে দে, এমন করেই মুছিয়ে দিচ্ছিস যেন মাছি তাড়াচ্ছিস। দাবিয়ে মুছে দে, দুটো মাত্রই তো ঠোঁট আমার, এগুলো মুছতেই তোর এত আপত্তি? ঘুমোবার আগে নিতু আবার চেঞ্জ করলো। মানুষটাকে গোসল করাতে গিয়ে সমস্ত জামা ভিজে গেছে তার। মাহবুবের সব থেকে পছন্দের শাড়িটা পরলো। মাহবুব তখন বাড়ির সবার জন্য নিয়ে আসা গিফট দেখাতে ব্যস্ত। ব্যান্ডেজের হাতও তখন চমৎকার নাড়ছে, অথচ তখন চামচ ধরার শক্তিই ছিল না। এত মিথ্যুক! ঘরে বসে অপেক্ষায় নিতুর জন্য প্রতিটা সেকেন্ড 1000 ঘন্টা দীর্ঘ লাগছিল তখন। আরে বাবা, যার আসার কথাই ছিল না সে হুট করে এসেছে, তার জন্য এই অপেক্ষার দরকার কি? আর ঘরে এলেই বা কি, নিতু তো কাছে চায় না কাউকে। রুবা এসে ডেকে গেল নিতুকে। তুই কি বলতো, 1 কাপ কফি করে দিবি না? এত বড় ফ্লাইটের পর এলো, কফি তো চাইনি তিনি। সব চাইতে হবে তোর কাছে? তোকে যে এত কেয়ার করে, চেয়েছিস কখনো? তোর সব চাও এমনি বোঝা যায়, কখনো মুখ ফুটে বলতে হয়েছে তোকে? কি ভালো ছেলে, আমার টোটনের জন্য যা এনেছে সব মাপে হয়েছে, একদম অ্যাকুরেট। অথচ ওর বাবাও এত মাপ মিলে কিনতে পারে না কিছু। কতবার যে সাইজ অল্টার করাতে হয় বাবুর জন্য। এবারে যে নীল জ্যাকেটটা আনলো সেটাও তো 3 সাইজ বড় নিয়ে এসেছে। উনি 2 সেট জামা ঠিক মাপের আনলো বলে এখন তোমার জামাইয়ের রেটিংও কমিয়ে দিচ্ছ। রেটিং ধরছিস কেন? আমার ছেলের একমাত্র মামা, আমার একমাত্র ভাই, আমি তার ফেভারে অবশ্যই কথা বলবো। শোন না নিতু, এবার কিন্তু মাহবুবের হিউজ প্ল্যান। পুরো গ্রুপ আমরা ঘুরতে যাব একসঙ্গে। পুরো গ্রুপ মানে? বাড়ির সবাই মিলে কক্সবাজার ট্যুর। ইটস টাইম টু রক হো। রুবা বেশ উৎসাহী ভঙ্গিতে চেঁচালো। নিতু শোন, বেড়াতে গেলে তুই কিন্তু বাবুকে একটু দেখবি। আমি আর সোহেল একটা স্পেশাল নাইট নেব। এসব কখন প্ল্যান হলো? মাহবুব নাকি 1 মাস আগেই করেছে, আমাদের তো বলে এখন সারপ্রাইজ দিল। নিতুর মনটা তেতো হয়ে গেল। 1 মাস আগে থেকে প্ল্যান করছেন, অথচ নিতু জানেই না কিছু। নিতু দরজার সিটকিনি ভেতর থেকে আটকে দিয়ে শুয়ে পড়ল। বাবা, তার সব প্ল্যান তাহলে গ্রুপেই সঙ্গে, গ্রুপেই ঘুমোক তাহলে। নিতুর দায়িত্ব শেষ, খাওয়া গোসল সব তো করেই দিয়েছে সে, আর তো কোনো দরকার নেই তার। এই এত কিছু কিছুতেই তো নেই সে। নিতুর ঘুম ভাঙলো দরজা ধাক্কানোর আওয়াজে। নিতু দরজা খুলে ভ্যাবাচেকা খেয়ে গেল। দরজার সামনে বাড়ির সবাই দাঁড়িয়ে। সোভান সাহেব শীতল কণ্ঠে বললেন, তোমার কি শরীর খারাপ? তুমি কি কোনো কারণে আপসেট? কেন চাচা? সালমা পাশ থেকে চেঁচালেন, ছেলেটা যে এসেছে সেটা কি ভুলে গেছিস? ভেতর থেকে দরজা লক করেছিস কেন? এমন জ্বালাচ্ছিস কেন ছেলেটাকে? ফাজিল মেয়ে। ভাইজান এসে কষে দুটো থাপ্পড় দিন তো। সোভান সাহেব গম্ভীর স্বরে বললেন, ভেতর থেকে দরজা বন্ধ করেছিলে কেন? নিতু আমতা আমতা করে বলল, মনে ছিল না চাচা, ভুল করে আটকে দিয়েছিলাম। এতদিন তো কোনো ভুল হয়নি, আজই হলো কেন মামনি? নিতুর গলা শুকিয়ে এলো। বড় চাচা যে খুব রাগ করেছেন বোঝাই যাচ্ছে। রুবা বলল, আমরা তো প্রথমে কেউ ব্যাপারটা বুঝতেই পারিনি। সকালে নামাজ পড়তে উঠে বাবা শুনলেন মাহবুব চলে গেছে। ফুপি বললেন তার কাছ থেকে বাড়ির চাবি নিয়ে গেছে, বলে গেছে ওখানে ঘুমোবে। কিন্তু দারোয়ান বলল বাড়িতে নাকি মাহবুব যায়নি। তারপর বাবা তোকে ডাকতে এসে দেখেন তোর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সকাল হয়ে গেছে নাকি? সালমা আবার চেঁচালেন, ভাইজান আপনি মেয়েটাকে থাপ্পড় দিচ্ছেন না কেন? আপনি কিছু মনে না করলে আমি 2টো থাপ্পড় দিই ভাইজান। আজ 2টো থাপ্পড় না দিলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না ভাইজান, প্লিজ। সোভান সাহেব বললেন, সালমা তুমি ঘরে যাও। আমার মনে হয় নিতু ওর বড় চাচির সঙ্গে কথা বললে ভালো হয়। ওর সমস্যাটাও তো হয়তো ওর বড় চাচিকে বলতে পারবে। নিতুর অস্বস্তি হতে থাকলো। এই কয়েক ঘন্টায় এত কিছু ঘটে যাবে কে জানতো। আফরোজা এসে নিতুর মাথায় হাত রাখলেন। নিতুর মধ্যে তখন অনাকাঙ্ক্ষিত অপরাধে জড়িয়ে পড়ার চুপসে যাওয়া বোধ। সে তো এতদূর ভাবেইনি মানুষটা দরজায় এসে ডাকলে সে খুলে দিত দরজা। তার মনের ভিতরের অভিমানটুকু আর অপেক্ষার অদৃশ্য ব্যথাটুকুকে সে দরজার সিটকিনি আটকে দৃশ্যমান করতে চেয়েছিল শুধু। এই যা, তোমাদের মধ্যে কি খুব বড় কোনো ঝামেলা চলছে নিতু?
নিতু মনে মনে বলল, পুরো মানুষটাই তো এই দুনিয়ার সব থেকে ঝামেলার। তার ফাঁদে পড়ে এখন আমিও ঝামেলা বাঁধিয়ে ফেলছি। চাচি, এরকম তো আমি নই, আপনারা জানেন। কাউকে অকারণে হয়রানি করা আমার স্বভাবে নেই। কিন্তু তিনি যে কি বিভ্রমে ফেলেছেন আমায়। আমি তার সঙ্গে এক্ষুনি কথা বলছি চাচি, আমার ভুল হয়ে গেছে, আমি সরি, আই অ্যাম হার্টলি সরি। শোভান সাহেব বললেন, এরকম ঝামেলা যাতে এবারই শেষ হয়নি তো। ভুল যখন বারবার হয় তখন সেটাকে আমরা আর ভুল বলি না, অন্যায় বলি। আর তুমি নিশ্চয়ই জেনে বুঝে অন্যায় করার মতো মেয়ে নও। জি চাচা, আশা করি সকালের নাস্তার আগেই ছেলেটাকে তুমি বাড়ি নিয়ে আসবে। আমি এক্ষুনি কথা বলছি চাচা। সালমার আগে আরও কতক্ষণ গজগজ করলেন। শাহিদা নিতুকে বললেন, এত চিন্তা করিস না তো নিতু, গাধাটা আশেপাশেই কোথাও ঘাপটি মেরে আছে। আমি তো চিনি, তোদের বাড়ির সবাই আদর করে করে আরও মাথায় তুলেছে বেশি। তোর বড় চাচা তো আমাকেও বকলেন একচোট। আমি কেন কাউকে না জানিয়ে গাধাটাকে চাবি দিলাম। চাবি কি আর দিতে হয় বল? প্রায় ছিনিয়ে নিয়ে গেল। নিতু সঙ্গে সঙ্গে ফোন করলো মাহবুবকে। বুকে হৃৎপিণ্ড তখন যেন সঙ্গে নেই নিতুর। নিঃশ্বাস টানলে সেটা তাহলে যাচ্ছে কোথায়? মানুষটা এভাবে চলে যেতে পারলো? এভাবে নিজে এত শতকোটি রাগের লাইন ঝাড়লেন, আর নিতুর একটা দুটোতেই দুনিয়া বদল করে তাণ্ডব বাঁধিয়ে দেবেন। এত অবিচার, এত নিজের জয়বোধ। নিতুকে সবার সামনে দোষী করতে পারলেই যেন হৃদয় তুষ্ট হয় তার। 7-8 বার রিং পড়েও ফোন রিসিভ করল না। মানুষটা গিয়েছে কোথায় কে জানে। নিতু দ্রুত চিন্তা করতে লাগলো। ঢাকায় তার বন্ধুদের সবার কাছে একবার করে ফোন করতে হবে। নিতু একে একে সবাইকে ফোন করলো। যেই ফোন ধরছে সেই বলছে দেশে আসার খবর জানে না। এর মধ্যে 4 জন ফোন রিসিভ করেনি। উফ, এত যন্ত্রণা কি পৃথিবীতে আর কোনো স্বামী তার স্ত্রীকে কখনো কোনো সময় দিয়েছে? নিতু গাড়ি নিয়ে বের হলো। কোনো বন্ধুই কিছু বলতে পারছে না, তার মানে তিনি সব বন্ধুকে ফিটিং দিয়ে রেখেছেন। যে একটা হাসি দিলেই সব বন্ধু খবর পেয়ে যায়, আজ তার বন্ধুরা বলছে কিছু জানে না। অদ্ভুত না? মানুষটার সঙ্গে অন্য ট্রিকে ডিল করতে হবে। তার মতোই হবে তার খেলা। সবসময় নিতুকে থ্রেটের উপর রাখছেন তো? ফাইন, নিতুও রাখবে। নিতু মেসেজ করলো, আপনি কি চান ডিভোর্স লেটারটা আমি আজই মেইল করে আপনাকে পাঠিয়ে দিই? কয়টার মধ্যে পাঠাতে হবে বলুন? সঙ্গে সঙ্গে ফোন কল ব্যাক এলো। নিতু ফোন ধরে হ্যালো বলারও সুযোগ পেল না। মাহবুব কথা বলতে শুরু করলো, তুই কি ভাবিস নিতু আমি তোর ডিভোর্স ভয় পাই? ভয় পেয়ে আমি হার্ট অ্যাটাক করব? আমার হার্ট নিয়ে তুই খেলবি এত সোজা? কথায় কথায় ডিভোর্স দেখাস আমাকে? আমি থুতু দিই তোর ডিভোর্সে, আমি পা দিয়ে পিষে ফেলি তোর ডিভোর্স, আমি তোর ডিভোর্সে পুপ করি, তারপর সেটা ফ্ল্যাশ করে দিই। নিতু কড়া স্বরে জিজ্ঞেস করলো, আপনি কোথায়? আমার কোথায় দিয়ে তোর কি দরকার? ডিভোর্স লেটার মেইল করে দিবি বললি না, দে মেইল করে। চলে আসুক, বাবু টাবু তো আর হয়নি, চাইলেই বিয়ে করে নিতে পারবি। আমি তো জানতামই তুই লুকিয়ে পিল খেয়েছিস। তুই তো চাস না আমাদের ডিএনএ এক হয়ে থাকুক অন্য শরীরে। আপনি মদ খেয়েছেন নাকি? ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। নিতু আবার জিজ্ঞেস করলো, মদ খেয়েছেন? তুই কি চাস মদ না খেয়ে সরাসরি বিষ খেয়ে একেবারে মরে যায়? তারপর তোর বোর্ড, তোর দান, একা চাল ফেলবি তুই। ছক্কা আর ছক্কা, সাপে কাটলো না ময়ে উঠলি, সব তো তোর হাতেই। কোথায় আছেন এখন? আমার যেখানে খুশি সেখানে আসি। আমি আমার দেশে আছি, আমার মাতৃভূমিতে আছি। নিতু নিজের ঘাবড়ে যাওয়া ভেতরটা আপ্রাণ চেষ্টায় লুকালো। ওকে ফাইন, আমি লেটারটা মেইল করে দিচ্ছি। প্রিন্টেড পিটিশনে সাইন করে আপনি আমায় আজই পাঠিয়ে দেবেন। এই ব্যাপারে আমি আর দেরি চাই না, এটা শেষ হওয়া আসলেই দরকার। আই নিড এ ব্রেক, গিভ মি এ ব্রেক প্লিজ। মাহবুব কাঁদো কাঁদো স্বরে বলল, হাসিবের এখানে আসি, তাকে দিন। হাসিব ঘুমোচ্ছে, জাগান, জাগিয়ে দিন। তাকে জিজ্ঞেস করব তিনি আমার ফোন ধরলেন না কেন। তুই তো জানিস হাসিবের কত গাঢ় ঘুম, ও ঘুমোলে তো ফোনের রিং শুনতে পায় না। তাছাড়া ওর তো কোনো দোষ নেই, দোষ তো আমি করেছি, তাই না? আপনি 5 মিনিটের মধ্যে গেটের সামনে বের হন, আমি আসছি। আসছিস মানে? আমি আপনাকে নিতে আসছি, 5 মিনিট। আমি এখন গেটের সামনে বের হব না নিতু। আমি কি তোর কথার কেনা দাস নাকি? আমি আমার ইচ্ছের রাজা। আমার ইচ্ছে না হলে রাজ্যের কেউ আমায় নাড়াতেও পারে না। আমি এখন আরাম করে ঘুমোবো, যখন ঘুম শেষ হবে তখন। মাহবুবের কথার মাঝখানে নিতু ফোন রেখে দিল।